সরকার একটা যুগ উপযোগী সিদ্ধান্ত নিয়েছে। সে সিদ্ধান্তটা হচ্ছে যে তারা তেলের দামটা বাড়িয়েছে, 19 এপ্রিল থেকে কার্যকর হবে। আপাত দৃষ্টিতে এই বিষয়টাকে স্বাগত জানার বিকল্প কিছু থাকতে পারে না, কারণ তেলের দাম আরও বেশি হওয়া উচিত বলে আমি মনে করি। কারণটা কি, যে আপনি যদি আনুপাতিক হারে হিসাব করেন, একটা মানুষ ভোর 4টার সময় লাইনে দাঁড়াইছে, বিকাল 3টার সময় তেল পাইছে অথবা পায় নাই, তেল পাইছে অথবা তেল পায় নাই, এই যে একটা দিন সে লাইনে দাঁড়াইলো, সে লাইনের শ্রম বাজারে তার এই দিনের মূল্য কত, বাজারের আনুপাতিক হারে তার শ্রমের যে সে যে দাঁড়িয়েছিল তার মূল্যটা কত দাঁড়ালো, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো যে তেল পাম্পগুলোতে যে একটা বাড়তি চাপ, সেই চাপগুলোর মধ্যে ধরেন যে দাঙ্গা হাঙ্গামা, মারপিট, এবং প্রশাসনের একটা বড় অংশ তেল কন্ট্রোলে ব্যস্ত ছিল। তেল কন্ট্রোলে যদি প্রশাসন ব্যস্ত থাকে, তাহলে প্রশাসনের কাজগুলো করলো কীভাবে, সেখানে একটু গ্যাপ পড়লো, তাহলে সেখানে সরকারের একটা বড় ধরনের ঘাটতি তৈরি হলো। যে জনগণের কাছ থেকে যে রেভিনিউ পাওয়ার কথা ছিল, সেই রেভিনিউটা সরকার পাচ্ছিল না। অপরদিকে সরকার রেভিনিউ দিয়ে যাদেরকে নিয়োজিত করেছে, ইউনো, ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপিকে যারা আছে, তাদেরকে যে সরকারি কোষাগার থেকে বেতন দেওয়া হতো, সেই বেতনটা দেওয়ার যে এই কয়েকদিনের যে ব্যাপারটা, তারা অকাজে লিপ্ত ছিল, একটা অকাজে লিপ্ত ছিল। যে তেল বেচা তো ইউনোর কাজ না, তেল বেচা তো আদার্স ডিপার্টমেন্টগুলোর কাজ না। তেল যে বিক্রি করার কথা, তারা বিক্রি করে আসতেছিল পেট্রোলিয়াম কর্পোরেশন তাদের ডিলার এজেন্টদের মাধ্যমে, এবং সেখানে আমাদের পুলিশ বাহিনীর লোকজন ছিল, আনসার বাহিনীর লোকজন ছিল। এদের যে এদের পিছনে যে রেভিনিউটা খরচ হলো, এই রেভিনিউটা কত খরচ হলো, মানে আমার ইউনো সাহেব তেল পাম্পে গেছেন এবং তেল পাম্পে অর্ধেক দিন ছিলেন, সেই অর্ধেক দিনের দাম কত, সেটা তো তেলের পিছনে সে খরচ করছে, সে তো আমার কাজ করে নেই, আমার পারপাস সার্ভ করে নেই। ডিসি সাহেব ওখানে গেছেন তেলের তেল উদ্ধার করতে, তেল করতে, তেল মনিটরিং করতে, তার একদিনের খরচ আমার কত, তার পিছনে আমার রেভিনিউ খরচটা কত। এবং যারা শত শত হাজার হাজার মোটরসাইকেল, যারা এর মধ্যে পাবলিক সার্ভেন্ট এবং পাবলিক সব মিলিয়ে, এদের কাছ থেকে আমি রেভিনিউ কত পাইতাম, রাষ্ট্র রেভিনিউটা কত পাইতো, এটা একটা ব্যাপার। এই রেভিনিউটা কিন্তু ঘাটতি, দুই পাশেই আমার লস। একদিকে রেভিনিউ আসলো না, আর একদিকে আমি রেভিনিউটা অকাজে খরচ করলাম, এটা একটা বিষয়। আর এই বিষয়টা কন্টিনিউয়াসলি চলতে থাকলে এই রেভিনিউর যে অবচয় এবং রেভিনিউ আর্নিং আরও কমে যাইতো, আরও আমার রেভিনিউ খরচ বেড়ে যাইতো, এটা হলো অকাজে বেড়ে যাইতো, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো সুযোগ সন্ধানীরা সবসময় সুযোগ গ্রহণ করবে। সেখানে আপনি আমরা একটা সময় দেখেছি যে সুড়ঙ্গ কেটে 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 5-7 বছর সুড়ঙ্গ কেটে কেটে একটা ব্যাংকে ডাকাতি করছে, এবং আমাদের লালমনিরহাটের একটা ব্যাংকেও সুড়ঙ্গ কাটার মতো ঘটনা ঘটেছে। যে এই যে চোরের সুড়ঙ্গ কেটে ব্যাংক ডাকাতির যে ঘটনাটা, চোর চুরি করতে চাইলে চুরি করবে, এটা হলো মূল কথা। তাদেরকে আপনি আটকাইতে পারবেন না। 10 জনের মিলিয়ে একজনকে আপনি আটকাবেন, একজনকে আপনি সাজা দিবেন, এবং সেই চোরেরও কিন্তু রেভিনিউ আছে, আমার রাষ্ট্রের রেভিনিউ আছে। সে একটা সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, একটা চকলেট খাচ্ছে, একটা বিস্কিট খাচ্ছে, সেখান থেকে আমার রেভিনিউ আয় আসছে। তো এই হলো বিষয়। সব মিলিয়ে দেখা গেল যে আবার ফুয়েল কার্ডের পিছনে কত খরচ হয়েছে। ফুয়েল কার্ডের উপজেলার কর্মচারীরা, জেলা পর্যায়ের কর্মচারীরা, তারা বসে বসে থাকতো, তারা কাজকর্ম করতো। এক ডিপার্টমেন্টের খাদ্য পরিদর্শক
খাদ্য কর্মকর্তা ফুয়েল কার্ডের কাগজ বাছাই করতেছে। উনি কি বুঝে কাগজ বাছাই করতে গেলেন এটা আমি বুঝে আসলো না। হ্যাঁ, মানে আমি এমনও দেখেছি যে নকল ড্রাইভিং লাইসেন্স সার্জেন্টকে দেখাইছে, সার্জেন্টের বাইরে এটা নকল ড্রাইভিং লাইসেন্স। সেই ব্যক্তি আমাকে বলছে যে ভাই আমার লাইসেন্সটা কিন্তু নকল। হ্যাঁ, তা যাই হোক, যে মোটের উপর কথা হলো যে আমি দেখেছি যে শিক্ষক থেকে শুরু করে সর্বস্তরের ফুয়েল কার্ডের পিছনেও 2 দিন 4 দিন 5 দিন সময় দিছে। এই 2 দিন 4 দিন 5 দিনের আমার রেভিনিউ কত? এটা কিন্তু একটা এলাকায় না, এটা সারা বাংলাদেশে। এখন ঘটনা হলো যে আপনি তেলের দাম বাড়ায় তাহলে কী করবেন? তেলের দাম বাড়াইলে হঠাৎ একটা অর্থনীতিতে একটা চাপ আসতে পারে। হ্যাঁ, হঠাৎ চাপটা কীরকম? যে পরিবহন কস্টটা বেড়ে যাবে। এখন এই পরিবহন কস্ট কিন্তু এখন অনির্দিষ্টভাবে আমরা দিচ্ছি। হ্যাঁ, অনির্দিষ্টভাবে আমাদের বেড়ে গিয়েছে। তেলের দাম বাড়ার ফলে বরং এই কস্টটা কমে আসবে। যে ভাই তুমি 135 টাকা লিটারে তেল কিনতেছ, তুমি 135 টাকা তেলের লিটার হইলে যা ভাড়া হয় তুমি সেই ভাড়াটা নেও আমার কাছে। কিন্তু ওই তেল পাওয়া যায় না, এই কারণে 100 টাকার ভাড়া 500 টাকা নেবে, এরকম হবে না। যেমন খাদ্য পরিবহনের সাথে যারা যে খাদ্যগুলো পরিবহন করা হয় সেই খাবারগুলোর দাম বেড়ে গিয়েছিল। যেমন গোখাদ্যের দাম, মুরগির খাবারের দাম ইত্যাদির দাম বেড়ে গিয়েছে, যার ফলে কৃষি অর্থনীতিতে একটা বিশাল ইফেক্ট পড়ে গেছে। সেই ইফেক্টটাকেই তারা করতে পারচেস করতে পারছিল না বিষয়গুলোকে, যে ঠিকমতো আমদানি রপ্তানি করতে পারতেছিল না এক জেলা থেকে আর এক জেলায়। যাই হোক, দাম বাড়ানোর বিষয়টা মোটামুটিভাবে এখন যৌক্তিক। পরবর্তীতে হয়তো বা সরকার চিন্তা করলে কমাইতে পারে। আর আমি মনে করি এই তেলের দামটা প্রথম দিনেই বাড়িয়ে দেওয়া উচিত ছিল। যে হ্যাঁ, আপাতত আমরা তেলের দামটা বাড়াইলাম, পরে আমরা চিন্তা করে দেখবো যে তেলের দাম কমানো যায় কিনা। তেলের দাম বাঙালি সংস্কৃতির যে একটা ব্যাপার, বাঙালি সংস্কৃতির মধ্যে একটা আছে, সে কালকেই একটা জায়গায় বলতেছিলাম যে বাঙালি সংস্কৃতির মধ্যে আমরা যদি বাঙালিকে শুধু চিন্তা করি, 2 বাংলায় যদি চিন্তা করি, কলকাতা এবং বাংলাদেশের, যে এই বাঙালির মধ্যে একটা বড় অংশ ভোগে বিশ্বাসী নয়, তারা সঞ্চয়ে বিশ্বাসী। তারা নিজে 1 কাপ চা খায় না, কিন্তু তারা বাজারে এসে বসে থাকে 2 ঘন্টা, কিন্তু 1 কাপ চা খাবে না। তারা ওই চায়ের পয়সাটা বাড়িতে নিয়ে যেয়ে জমা করবে, তারপরে মাস শেষে ব্যাংকে জমা করবে, এবং ব্যাংকে তার টাকাগুলো অলস পড়ে থাকে। এইরকম শ্রেণী আছে যারা তেল সংকটের কথা শুনছে। তারা এমনও আপনি বাড়িতে খোঁজ নিয়ে দেখবেন যে সে প্রতিদিন লাইনে দাঁড়াইছে এবং প্রতিদিন 300, 400, 500 টাকার তেল নিয়ে গেছে, এবং বাড়িতে গিয়ে 6 মাসের তেল জমা করে রেখেছে, 1 বছরের তেল জমা করে রেখেছে, যে যদি কখনো তেল না পায় তাহলে সে তেলটা খরচ করবে। অথচ সে কখনোই মোটরসাইকেল নিজ কাজে ব্যবহার করতো না, সে 2, 4, 5 কিলোমিটার রাস্তায় হেঁটেই চলাচল করতো, অথবা অটো অথবা রিক্সায় চলাচল করতো। এই যে এখানে যে ব্রেক মার্জিন টানা হলো তেলের দাম দিয়ে, এটা মনে করি যে আরও একটু তেলের দামটা এখন কি হবে, যে একজন উবার যায় মোটরসাইকেল চালায়, সে বলবে আপনাকে যে ভাই আমার তেলের দাম 135 টাকা, আমার ভাড়া এখন এত। একজন সিএনজি চালক বলবে যে আমার গ্যাসের দাম এত টাকা, আমার ভাড়া এখন এত, আপনি এত দিবেন। কিন্তু কেউ আপনাকে বলতে পারবে না যে স্যার, ভাই, মামা, ফুপা, ভাই তেল তো পাওয়া যায় না, আমাকে 200 টাকা বেশি দেন। এই 200 টাকা বেশি দেন, এই আবেদন আপনাকে শুনতে হচ্ছে না তেলের দাম বাড়ানোর প্রেক্ষিতে। তাহলে তেল বাড়ানোর বিষয়টাকে আপনাকে পজিটিভলি আপাতত দেখতে হবে। হয়তো বা যখন তেল অ্যাভেলেবেল হয়ে যাবে, সব জায়গায় সব দেশে সমস্যার সমাধান হবে, হরমুজ প্রণালী স্বাভাবিক হবে, ট্রাম্পকে জলাতঙ্ক ভ্যাকসিন দেওয়া হবে, ট্রাম্পের জলাতঙ্ক ভ্যাকসিন দেওয়ার পরে তার যে
উদ্ভট আচরণ সেটা কমে আসবে, তখন তেলের দামটা আবার পুনর্নির্ধারণ করা যাইতে পারে সেই সময়ের আঙ্গিকে যে 200 টাকা হবে না 50 টাকা লিটার হবে। হ্যাঁ, তা আপাতত তেলের দামকে আমরা সাধুবাদ, আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই। মানে অর্থনীতিটা কিন্তু মানে আমাদের চিন্তা থাকে যে অর্থনীতিটা যে স্কয়ার গ্রুপ কী করতেছে, ইয়া গ্রুপ কী করতেছে, কিন্তু অর্থনীতির বড় একটা অংশ তো জনগণ, পিপলস। হ্যাঁ, সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ অর্থনীতিতে কি রেভিনিউ দিচ্ছে, কি রেভিনিউ আর্ন করে দিচ্ছে, এই রেভিনিউ তাদের পিছনে খরচ হচ্ছে, এটা হলো বড় প্রশ্ন। এবং কীভাবে ওয়েস্টেজ রেভিনিউটা কোথায় যাচ্ছে, এই বিবেচনাগুলোতে তেলের দাম বাড়ানোটা ঠিক আছে। যাই হোক, ধন্যবাদ।